Rashford, redemption or a disaster? So বার্সেলোনা শেষ মোমেন্টে সাইনিং করাইলো কাকে? মার্কাস র্যাশফোর্ড। এত নিকো উইলিয়ামসের পিছনে দৌড়াদৌড়ি করার পরে তারা সেই র্যাশফোর্ডের কান্না শুনতে পাইলো। র্যাশফোর্ডের আকুতি মিনতি থেকেই র্যাশফোর্ডকে কিনা। আমার যা মনে হয় এই সাইনিংটার পিছনে অন্য কোনো এজেন্টের কোনো কাজ নাই, র্যাশফোর্ড নিজেই নিজের এজেন্ট এখানে। সো র্যাশফোর্ড সাইনিংটা আসলে কেমন হলো বার্সার জন্য? বার্সা ফ্যান এক পাশে, কতগুলা ফ্যান ধরেন কান্নাকাটি করে মইরা যাইতেছে যে না ভাই এটা কি দরকার, কোনো সাইনিং হলো হ্যান ত্যান ডেড উড, ঠিক আছে। অন্য পাশে অনেকেই বলতেছে যে দিস ক্যান বি এ ভেরি ইম্পর্টেন্ট সাইনিং ফর বার্সেলোনা। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে র্যাশফোর্ডের সাইনিংটা বার্সেলোনার জন্য কেমন সাইনিং, আমি বলবো ইটস এ পারফেক্ট সাইনিং ফর বার্সেলোনা। কারণ বার্সার দরকার ছিল একটি ব্যাকআপ উইঙ্গার। কারণ বার্সেলোনার যদি আপনি স্কোয়াডের দিকে তাকান, বার্সেলোনার যদি ফ্রন্ট লাইন কোনোভাবে ইনজুরিতে পড়ে, যে কোনো প্লেয়ার, বার্সেলোনার কাছে কোনো ব্যাকআপ নাই। যে ছিল বার্সেলোনার সোনার হরিণ আনসু ফাতি, সেও নাই। সো র্যাশফোর্ডের এই ইনক্লুশনটা দলে খুব একটা খারাপ বলার কোনো সুযোগ নাই। এরপর র্যাশফোর্ডের যদি আমি লাস্ট সিজনের দিকে তাকাই, র্যাশফোর্ড অ্যাস্টন ভিলাতে লাস্ট সিজন ইট ওয়াজ অ্যামেজিং। র্যাশফোর্ডকে আপনি গালি দেওয়ার মতো খুব একটা জায়গা নাই। লাস্ট সিজনে অ্যাস্টন ভিলার হয়ে র্যাশফোর্ড টোটাল খেলেছে 25 ম্যাচ, তার মধ্যে সে স্টার্ট করছে 16 ম্যাচ। সো সেখানে সে প্রিমিয়ার লিগে টোটাল 6 গোল এবং 3 অ্যাসিস্ট করছে। সো টোটাল 9 গোল কন্ট্রিবিউশন, যেটা আসলে নতুন একটা টিমে, লোনে খেলতে যাওয়া একটা টিমে র্যাশফোর্ডের মতো একটি সিচুয়েশন পার করে আসা প্লেয়ারের খুব একটা খারাপ আমি বলবো না প্রিমিয়ার লিগের, যদি আমি মোটা সব কিছু বিবেচনা করি। র্যাশফোর্ড স্টিল হি ইজ কেপাবল টু স্কোর, হি ইজ কেপাবল টু শুট, হি ইজ কেপাবল টু ড্রিবল। ওর এখনও ওই ফ্লেয়ারটা আছে। পুরোপুরি যে একদম ধ্বংস হয়ে গেছে এমন কিছুই না। র্যাশফোর্ডের খেলা যদি আপনি ভালোভাবে মনিটর করেন সেটা ভালোভাবে বোঝা যায়। একটা জিনিস আপনি কোশ্চেন করতে পারেন বারবার যে র্যাশফোর্ড ইউনাইটেডে ক্লিক করতেছে না। এর সবচেয়ে বড় কারণ হিসেবে আমি দেখি ইউনাইটেড নিজেই, ইউনাইটেড যেভাবে কোচ চেঞ্জ করে, র্যাশফোর্ড বা এই টাইপের প্লেয়ারদের স্টেবল হওয়ার মতো যে পজিশনটা বা যে টাইমটা প্রয়োজন, তারা এইসব প্লেয়ারকে অফার খুব একটা করে না। সো র্যাশফোর্ডের এখানে খুব একটা আমি দোষ দিতে পারবো না। সো র্যাশফোর্ডের যদি আমি অ্যাবিলিটির দিকে তাকাই, আমি বলবো র্যাশফোর্ড এখনও ভেরি এবল টু প্লে অ্যাট লা লিগা, ভেরি এবল টু প্লে অ্যাট বার্সেলোনা। র্যাশফোর্ডের যেই সমস্যাটা ছিল সেটা হচ্ছে ডিসিপ্লিন প্রবলেম, কিন্তু আমার খুব একটা মনে হয় না হ্যান্সি ফ্লিকের আন্ডারে এই সমস্যাটা র্যাশফোর্ডের আর থাকবে। র্যাশফোর্ড উইল বি আ ডিসিপ্লিন প্লেয়ার অ্যাগেইন। যদি আমি আর্থিকভাবে এই সাইনিংটার বিবেচনা করতে যাই, তাহলে এই সাইনিংটা খুব একটা আর্থিকভাবে খারাপ না বার্সেলোনার জন্য, কারণ র্যাশফোর্ডের বেতন মাত্র সাপ্তাহিক 100K। সো ইটস এ ভেরি গুড সাইনিং এই দিক থেকেও। সো আমরা র্যাশফোর্ড থেকে অবশ্যই সেই পুরনো নাকেল বল, সেই পুরনো রান, এগুলো আশা করতেই পারি। র্যাশফোর্ড এই সাইনিংটা খুব একটা খারাপ সাইনিং আমি বলবো না। আর প্লাস র্যাশফোর্ড আর রাফিনিয়া এরা মোটামুটি একই ক্যাটাগরির প্লেয়ার, একই ধাঁচের প্লেয়ার, দুইজনই প্রিমিয়ার লিগ থেকেই উঠে আসছেন। সো র্যাশফোর্ড আরও বেশি সময় ধরে প্রিমিয়ার লিগ খেলছে। সো আমি বলবো না যে খুব একটা খারাপ সাইনিং বার্সার জন্য, ইটস এ গুড সাইনিং ওভারঅল। সো এত হা হুতার সাথে এত গালাগালি করার কিছু নাই। লেটস সি কি হয়। লেট মি নো ইয়োর থটস অন র্যাশফোর্ড অন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।